প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আলোচনা করতে চাচ্ছি আমেরিকান ইমিগ্রেশন নিয়ে। অতি বাড়াবাড়ি যে সমস্ত প্রোগ্রাম বা যে সমস্ত বিষয় চলছে ট্রাম্প প্রশাসনের আন্ডারে, তা নিয়ে মানুষের মাঝে এক ধরনের শঙ্কা বা এক ধরনের ভয় ভীতি আতঙ্ক বিরাজমান। আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার আগের বার প্রথমবার যখন তিনি ক্ষমতায় আসলেন, তখন থেকেই ট্রাম্পের প্রতি মানুষের একটা ভয়টা বিভিন্ন কারণে। সে কারণটা একটা, এটার প্রধান কারণ ছিল যে ট্রাম্প অভিবাসী বিরোধী। বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই যারা এই দেশে আসে, হোক ইলিগেল হোক লিগেল ভাবে আসে, এসে পরে ওই ইলিগেল হয়ে যায়, তাদের জন্য দুঃসংবাদ। এই দেশটি অভিবাসীদের জন্য স্বর্গরাজ্য। এবং আমরাও বলি যে আমরা আমেরিকা, বাংলাদেশের স্বপ্নের দেশ আমেরিকা, সবাই আমেরিকা আসতে চায়। এবং এই আমেরিকা যে সেই 80-র দশক থেকে আজকের দিন পর্যন্ত আমেরিকায় সাম্প্রতিক যে অভিবাসী সম্প্রদায়, ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন দেশ থেকে আসা যে ডাইভার্সিটি, সেটা কিন্তু এখন অনেকটা হুমকির মুখে এই কারণেই, বিভিন্ন সময় আপনারা জানেন যে আমেরিকাতে যখনই কোনো সন্ত্রাসী হামলা বা কোনো কোনো সন্ত্রাসী কার্যক্রম নজরে এসেছে, তখনই প্রশাসন নড়েচড়ে বসেছে। অতি সম্প্রতি আপনারা জানেন ওয়াশিংটনে হোয়াইট হাউসের সন্নিকটে, সম্ভবত দিনটা ছিল 26শে নভেম্বর, বুধবার দুপুরের দিকে, আফগান বংশোদ্ভূত 29 বছর বয়সী রহমত উল্লাহ নাখাওয়াল নামে জনৈক ব্যক্তি, বন্দুকধারী, তিনি ন্যাশনাল গার্ড সদস্য যারা সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকে তাদের উপরে গুলি চালায়। তারা প্রথমে আহত হয়, তারপরে তারা মারাও যায়। এই ঘটনার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে মারমুখী হয়ে ওঠে। একেবারে কয়েক ঘন্টার ব্যবধানে তিনি আফগানিস্তানের ভিসা বন্ধ করেন এবং জাতীয় নিরাপত্তা হুমকির অজুহাত নিয়ে, সেটা স্বাভাবিকভাবে জাতীয় নিরাপত্তা, অবশ্যই যে নিরাপত্তার বিষয়টি, এবং এটি খুদ ওয়াশিংটনে রাজধানীতে এবং হোয়াইট হাউস থেকে মাত্র পায়ে হাঁটা পথ, এইটুক ব্যবধানের মাঝে যে ঘটনাগুলি ঘটেছে, একেবারে 28 তারিখে, 28শে নভেম্বর, 26শে নভেম্বর যে ঘটনা ঘটলো, 28শে নভেম্বর ঘোষণা করা হলো রাজনৈতিক আশ্রয় প্রার্থী সহ সমস্ত ইমিগ্রেশন মামলাগুলি আপাতত স্থগিত। এইভাবেই এবারের ঘটনাটি শুরু হয় এই সাম্প্রতিক হামলার পর। কিন্তু ট্রাম্প প্রশাসন কিন্তু আগে থেকে, আপনারা জানেন যে ট্রাম্প তার নির্বাচনী এজেন্ডার প্রথম এজেন্ডাই ছিল ইউএস মেক্সিকো বর্ডারে ওয়াল তৈরি করা, যাতে করে ইললিগেল অনুপ্রবেশকারীরা আমেরিকায় ঢুকতে না পারে। তারপরেও তো আপনারা জানেন যে ওই বর্ডারটাই সবচেয়ে বড় বর্ডার, যেটা মেক্সিকান বর্ডার, যেটা নাকি হোল বর্ডার একেবারে সেই নিচে মানে কি বলে, মানে ব্রাজিল থেকে শুরু করে সেন্ট্রাল আমেরিকা হয়ে একেবারে মেক্সিকো, পুরা মেক্সিকো হয়ে আমেরিকা এসে ঢুকে। আমেরিকান সেটা হলো টেক্সাস আমেরিকান টেক্সাস রাজ্য এবং ক্যালিফোর্নিয়া, এই দুটো রাজ্য, এবং নিউ মেক্সিকো, অ্যাকচুয়ালি 3টি রাজ্য সেখানে। তো ব্যাপকভাবে আসা, সেটা আমেরিকানরা অনেকদিন যাবতেই ইমিগ্রেশনকে কড়াকড়ি করার জন্য তারা অনেক ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এবারে এই গণনার পরে যেটা হলো যে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যাদের কাছে গ্রিন কার্ড ছিল, গ্রিন কার্ড মানে রেসিডেন্স পারমিট, স্থায়ীভাবে বসবাসের জন্য একজন ইমিগ্রেন্ট, এবং পরবর্তীতে সেই গ্রিন কার্ড হোল্ডার 5 বছর পূর্ণ হলে পরে সারা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারতো এবং তারা আমেরিকান ন্যাচারালাইজড সিটিজেন হইতে পারতো, যেভাবে আমরাও হয়েছি সেরকম ভাবে বাংলাদেশি ন্যাচারালাইজড সিটিজেন, আমেরিকান সিটিজেন সংখ্যা প্রচুর। আমরা তো এখন ম্যাটার, বিশেষ করে নিউ ইয়র্কের সিটিতে আমরা ম্যাটার, বিকজ কদিন আগে তো হয়ে গেল ওই যে মেয়র ইলেকশন। সেই ইলেকশনে মামদানি বিভিন্নভাবে আমাদের কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত ছিল এবং কমিউনিটিও তার জন্য অনেক কাজ করেছে, এবং অধিকাংশ বাংলাদেশি ভোটার মামদানিকে চুজ করেছে মেয়র হিসেবে। বাংলাদেশে কিছু যারা তার বিরুদ্ধেও ছিল রিপাবলিকান পার্টির, আপনারা জানেন যে এখানে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক এই দুই পার্টি মিলেই যে প্রধান রাজনৈতিক দলের অধীনে সমস্ত নির্বাচনগুলি হয়, সেটা হোক প্রেসিডেন্ট নির্বাচন, হোক মেয়র নির্বাচন, হোক কংগ্রেস, সিনেট, স্টেট সিনেট, কাউন্সিলম্যান, সবগুলি এই ইদার ডেমোক্রেট অথবা রিপাবলিকান। এবং প্রেসিডেন্ট দেখবেন আপনার সেভাবেই, কিন্তু যে একবার প্রেসিডেন্ট হলো রিপাবলিকান পার্টি থেকে, হয়তো 2 টার্ম, 8 বছর, তারপরে আবার রিপাবলিকান, আবার হয়তো ডেমোক্রেট, আবার রিপাবলিকান। এই যে দ্বিদলীয় ধারাবাহিকতা, এটা কিন্তু আমেরিকার ইতিহাস, আমেরিকার রাজনৈতিক ইতিহাসটি প্রায় এরকম। কিন্তু বলছিলাম যে আমরা বাংলাদেশে যে মানুষ যারা অনেকেই, এটা ভিন্নভাবে বলা যেতে পারে, বিভিন্ন পথে বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে যারা এখানে আসে, যারা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে আসে, যারা বিভিন্ন অন্য দেশ গিয়ে, যেমন ব্রাজিল গিয়ে বা মেক্সিকো গিয়ে পরে আমেরিকাতে ঢুকে, কানাডা দিয়ে অনেকে এসে আমেরিকাতে ঢুকে। তো এই যে বাংলাদেশি বা অন্যান্য দেশের অভিবাসীরা সকলেই শঙ্কিত, বিশেষ করে এখন এই এই মুহূর্তে ইমিগ্রেশন আইন অনেক জটিল হচ্ছে। যেমন আপনাদের বলছি যে এখন যারা গ্রিন কার্ড আছে তাদের গ্রিন কার্ড আবার পুনঃবিবেচনা, আবার পুনঃ পরীক্ষা, এইগুলি করা 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 হবে। বায়োমেট্রিক এন্ট্রি এক্সিট সিস্টেম চালু হবে। এখন আমেরিকার থেকে কেউ গেলে তাকে বায়োমেট্রিক পরীক্ষা করা হবে, আসার সময় করা হবে, যাওয়ার সময় করা, অনেক ধরনের জটিলতা। এক কথায় যে সুন্দর পরিবেশ, আমরা বলতাম যে আমরা মানে স্বর্গে আছি, সেই স্বর্গ অনেকাংশেই আমাদের এখন আশাভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের বাংলাদেশেও ইল্লিগ্যাল অভিবাসীর সংখ্যা একেবারে নেহাতি কম নয়। আপনারা জানেন সম্প্রতি 2-3 দফায় বাংলাদেশে প্রায় 200-র উপরে পাঠানো হয়েছে। গত 2 সপ্তাহ আগে পাঠানো হলো 29 জনকে, এর আগেও পাঠানো হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশি ইলিগ্যাল আইস বা যারা মানে যে ইমিগ্রেশন পুলিশ যারা ধরে আর কি, তারা ধরে মোটামুটি ভাবে টোটাল এরকম 200-র উপরে পাঠিয়েছে এখন পর্যন্ত। সর্বশেষ গিয়েছে 29 জন। তো এই 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 যে ধরপাকড় এইভাবে হচ্ছে বিভিন্ন জায়গাতে, যার জন্য এখন আমাদের যে নিউ ইয়র্কে, স্পেশালি নিউ ইয়র্কে বাংলাদেশিদের সংখ্যা বেশি। আপনারা জানেন নিউ ইয়র্কের জ্যাকসন হাইট কিন্তু বাংলাদেশি রাজধানী বলে খ্যাত, আমাদের কমিউনিটির রাজধানী। আমরা বলি যে জ্যাকসন হাইট বাংলাদেশের রাজধানী আমেরিকায়। এই জ্যাকসন হাইট কিন্তু এখন অনেকাংশেই ফাঁকা, যে কারণে সেটার প্রভাব পড়েছে আমাদের বাংলাদেশি বিজনেস, এমনকি বিদেশি বিজনেসের মাঝেও ভারতীয়দের বিজনেস। জ্যাকসন হাইট মূলত বাংলাদেশ এবং ভারতীয় এবং পাকিস্তানিদের ব্যবসার স্থল। পাকিস্তানি কম, কিন্তু ভারতীয় এবং বাংলাদেশি সবচেয়ে বেশি এখন। এটা খুব আশার বিষয়। এমনটি ছিল না 20 বছর আগেও। এখন বাংলাদেশি বেশিরভাগই বাংলাদেশি। তো বাংলাদেশি বিজনেসের অনেক, কি বলে যে বিজনেস অনেক বলা যেতে পারে যে স্লো, যেটা বলতে চেয়েছিলাম যে অনেকাংশে নীরব। কারণ অনেক লোক ভয়ে আসতে চায় না।
যাদের যাদের পুরোপুরি কাগজপত্র নেই বা গ্রিন কার্ড আছে বা কোনো ধরনের সন্দেহ আছে, কোনো জাল কাগজ এরকম অনেকগুলি অনেক কেসে আছে যারা পলিটিক্যাল রেজাল্ট নিয়েছে, হয়তো অনেক জাল কাগজপত্র নিজেরা বানিয়ে দিয়েছে, এই সমস্ত অনেক ধরনের সমস্যা। এই সমস্ত সমস্যাগুলি নিয়ে আমাদের এখানে বেশ কয়েকজন আইনজীবী আছে বাংলাদেশি আইনজীবী। তারা মোটামুটি ভাবে প্রতি সপ্তাহেই একটু ব্রিফ করে কমিউনিটিকে। এখানে আমাদের যে মিডিয়া রয়েছে সেই মিডিয়াকেও তারা এসে করে, তারা নিজেরাও ফেসবুকে, ইউটিউবে এই সমস্ত কথাবার্তা কিছুটা এক্সপ্লেন করে। যে কারণে যেটা হয় যে সেটাতে যে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা, তারা ওই সমস্ত আইনজীবীদের দ্বারা বরং উপকৃতই হচ্ছে। এবং তারা তাদেরকে, যদিও অবভিয়াসলি তাদের 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 কি বলে, তাদেরও তো বিজনেস। তারা মনে করে একজনকে হেল্প করতে পারলো, পয়সার বিনিময়েই তো হেল্পটা হয়, তাই না? এটা তো তাদের বিজনেস আইনজীবীদের। তারপরেও আমি মনে করি বাংলাদেশিরা একটি সুনির্দিষ্ট ও, বিষয় জানতে পারছে যে ঘটনাটা কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, কোন দিকে মোড় নেবে, কি করা উচিত। এই বিষয়ে আইনজীবীদের পরামর্শটি আমার কাছে মনে হয় খুবই প্রয়োজনীয়। কিন্তু নতুন আরেক বিষয় আজকে আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে প্রথম 19টি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা করেছিল, এটার সংখ্যা এখন বাড়তে পারে, হইতে পারে প্রথম 19-এর কিন্তু বাংলাদেশের নাম নেই। এখন আরো 30টি দেশের নাম আসতে পারে বলে জানা যাচ্ছে। এরই মাঝে একটি ঘটনা আপনাদেরকে বলি, যে যে 19টি দেশ ছিল তার মধ্যে আমাদের প্রতিবেশী ছিল মায়ানমার এবং আমাদের নিকট প্রতিবেশী আফগানিস্তান এবং ইরান থেকে শুরু করে, আর অবভিয়াসলি আমেরিকান ভেনেজুয়েলা ভেনেজুয়েলা ছিল, হাইতি ছিল। এই সমস্ত দেশ মিলিয়ে প্রায় 19টা দেশ ছিল। ক্যারিবিয়ান যে আইল্যান্ড হাইতি, সেই হাইতিও ছিল এর মাঝে। তো এখন যদি এই 19-এর পরে আরো 30 জনের কথা শোনা যাচ্ছে, আমেরিকান যে মানে হোম মিনিস্ট্রি, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আম, যে সচিব, সচিব মানে আমাদের দেশের যে ক্যাটাগরি সেখানে মন্ত্রী, তো সচিব ক্রিস্টি নোম, তিনি 1 ডিসেম্বর তিনি কিন্তু একটি বিশেষ বৈঠক করেছেন ট্রাম্পের সঙ্গে। এবং সেই বৈঠকের পর তিনি বলেন যেসব দেশ থেকে খুনি, পরজীবী, বাতা নির্ভর মানুষ এদেশে আসছে, তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। কারণ তারা এখন আরেকটা জিনিস লক্ষ্য করতেছে যে বাতা নির্ভর, পরজীবী এবং খুনি বা বিভিন্ন অপকর্ম দেশে করেছে, তারা এখানে আসছে, যে এখানে অন্য ইসে করতে পারে, তাদের 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 ডোমেস্টিক ভায়োলেন্সে নিয়োজিত হতে পারে। এই কারণে তাদের উপরে নিষেধাজ্ঞা করার জন্য স্বরাষ্ট্র যে সচিব, তিনি ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন এবং সম্ভবত সেটা হতে যাচ্ছে। এবং এইখানে আরেকটি বিষয় বলি, যে এটা আজকে সারা দুনিয়াতেই, বিশেষ করে ট্রাম্পের প্রথম যখন ক্ষমতায় আসবেন তখন থেকেই যে ইসলামোফোবিয়া, একটি ইসলাম বিরোধী বা মুসলিম বিরোধী একটা একটা প্রোপাগান্ডা বা একটা ক্যাম্পেইন সবসময় তো চলতে ছিল। এই কারণে বিভিন্ন সময় আমাদের নিউ ইয়র্কে বলেন বা আমেরিকার অন্যান্য স্টেটে বলেন, যে মুসলিমদের একটা ভয় আতঙ্ক ট্রাম্প ক্ষমতা আসার পরে থেকেই ছিল, বা এটা এখনো আছে। বা এখন প্রতিদিন যেভাবে একটির পর একটি নতুন করে উম, আইন সংযোজন করা হচ্ছে, ওই ইমিগ্রেশনের ইলিগাল যারা আছে তাদেরকে ধরার যে প্রক্রিয়া, বা ধরে আবার দেশে পাঠিয়ে দেওয়া, এ নিয়ে অনেক আতঙ্ক। যে কারণে আগেই বলছিলাম যে বাংলাদেশের যে রাজধানীকে তো আমাদের জ্যাকসন হাইটস, সেই জ্যাকসন হাইটস কিন্তু অনেকাংশেই এখন ফাঁকা। এইটার একমাত্র কারণ এই বিষয়টাই, যে ইমিগ্রেশন নিয়ে যে ধরনের বাড়াবাড়ি এখন হচ্ছে, সেটা। আর ইদানিং সেই জিনিসটা আরো গতি পেয়েছে এই কারণে যে সম্প্রতি যে ওয়াশিংটনে ঘটনাটা ঘটলো, সেই ওয়াশিংটন ঘটনাটির পর এরা খুব বেদনা ট্রাম্প প্রশাসনের অনেক অংশেই বেড়ে গেছে। তো আরেকটি বিষয় আপনাদেরকে বলা দরকার, যে আজকাল আমেরিকাতে আসে বাংলাদেশ থেকে সবাই সবাই আসতে চায়, সবাই আসতে চায়, আগেও আসছে, এখনো আসে, বা আসবেও ভবিষ্যতে। কিন্তু আমি মনে করি যে বা আমেরিকার যে স্বপ্নের দেশ,
যে ড্রিম, যে স্বপ্ন আমরা দেখতেছিলাম, কিন্তু সেই স্বপ্ন কিন্তু এখন অনেকাংশেই আশাভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ইমিগ্রেশনের কড়াকড়ির কারণে। তাই নতুন করে আমেরিকা নিজকে এস্টাবলিশ করা যে কতটুকু কঠিন হচ্ছে দিন দিন, তা নিশ্চয়ই আপনারা আলোচনায় বুঝতে পারছেন। এবং আমি যারা মানে নিউ ইয়র্কে ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো, এখানে আমাদের স্থানীয় বাংলাদেশি আইনজীবী যারা আছে তাদের সঙ্গে আপনারা সলা পরামর্শ করতে পারেন। এবং নতুন করে যারা বাংলাদেশ থেকেও আসবেন তারাও বিষয়টি বিবেচনায় রাখতে পারেন। এবং স্টুডেন্ট, বাংলাদেশি স্টুডেন্টদের একটি অবাধ আসা যাওয়ার বিষয় কিন্তু একেবারে অন্যান্য দেশের চেয়ে খারাপ নয়। আমাদের কিন্তু প্রচুর স্টুডেন্ট কিন্তু আমেরিকাতে আসে, এবং তারা এখন পর্যন্ত তারা ঠিক, কিন্তু আহ, অনেক স্টুডেন্ট আসার পরে যে আর পড়াশোনার যে ব্যয় সেটা সে করতে পারে না, সেই বোঝা বহন করতে পারে না, পরে তারা ইল্লিগেল হয়ে যায়, ইল্লিগেল হয়ে বিভিন্ন জায়গায় কাজ করে। এবং ওই সমস্ত স্টুডেন্টদের জন্য এখন অনেক সমস্যা। এবং এবং তারাও কিভাবে লিগেল হওয়া যেতে পারে বা আবার কিভাবে পুনরায় স্টুডেন্ট হতে পারে কিনা সেই ব্যাপারটিও আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে পারে। আর আর দ্বিতীয় বিষয় হলো যে সিটিজেনশিপ নেওয়ার ব্যাপারেও কিন্তু খুব কড়াকড়ি আসছে। এরই মাঝে নতুন আরেকটি খবর বেরিয়েছে, যে সেটা হলো যে আগে যে সিটিজেনশিপ নেওয়ার আগে একটি পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষাটি এখন অনেক কড়াকড়ি। এবং সেই পরীক্ষার যে প্রশ্নপত্র সেটাও এখন আগের চেয়ে অনেক বাড়ানো হচ্ছে। সেই কারণে সিটিজেনের হওয়ার যে 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 প্রক্রিয়াটা চলতেছিল, এবং আমরা বাংলাদেশিরা কিন্তু অনেক সিটিজেন এখানে, এবং প্রায় সকলেই গ্রিন কার্ড পাওয়ার পরে কোনোভাবে 3 বছর 4 বছর অপেক্ষা করার পরেই কিন্তু সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে, এবং অনেক ভোটার, আমি আগেই বলছি। তো এখন নতুন করে যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরও ভেবে চিন্তে কাজ করা উচিত। অন্তত আইনজীবীদের পরামর্শ নিয়ে করা উচিত। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে এই স্বপ্নের দেশে যে আমাদের আশাভঙ্গ আজকে, সেটা অপ্রত্যাশিত নয়। কারণ ট্রাম্প যখন 2016-তে ক্ষমতায় আসলেন, তারপর থেকেই কিন্তু ইমিগ্রেশন জটিলতা বা ইমিগ্রেশন নিয়ে কড়াকড়ি বা বর্ডার বেড়ে ওয়াল তৈরি করা, এই সমস্ত বিভিন্ন বিষয় কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী এজেন্ডাতেই ছিল। তারপরে যখন তিনি প্রথমবারের মতো 4 বছর পরে তিনি সরে দাঁড়ালেন, আসলেন জো বাইডেন। বাইডেন অনেকটা নমনীয় হয়ে অনেকটা উদার নীতি অবলম্বন করার কারণে পরবর্তীতে কিন্তু ওই বাইডেনের 4 বছর কিন্তু অনেক অভিবাসী আমেরিকায় ঢুকেছে, বিশেষ করে মেক্সিকান, যে টেক্সাস মেক্সিকান ক্যালিফোর্নিয়া যে বর্ডার, সেই দিক দিয়ে। তো এর সংখ্যা এখন এত বেশি, এবং এত বেশি প্রতিদিন ধরে ধরে পাঠানো হচ্ছে, যার দরুন বিষয়টা সবচেয়ে বেশি আলোচনা আসছে। এখানের পত্রপত্রিকায় মেইন স্ট্রিম যে নিউজ পেপার বা মেইন স্ট্রিম যে টেলিভিশন, সেখানেও ইমিগ্রেশন প্রসঙ্গটি প্রায় প্রতিদিনেই আলোচনা হচ্ছে। বিশেষ করে সম্প্রতি ঘটে যাওয়া ওয়াশিংটনের সন্ত্রাসী হামলার পর থেকে বিষয়টি একেবারে আতঙ্কের, অন্তত একজন অভিবাসীর জন্য। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এ পর্যন্তই। গুড নাইট।